অসহ্য পেট ব্যথার কারণে কলেজ থেকে ছুটি নিয়েছে রজনী। কিছুক্ষণের মধ্যেই হয়তো তার পিরিয়ড শুরু হবে। প্রতিবার পিরিয়ড শুরুর খানিক আগে থেকেই মাত্রাতিরিক্ত ব্যথা শুরু হয় তার। এটা বুঝতে পেরে সে কলেজ থেকে অগ্রিম ছুটি নিয়ে চলে এসেছে। কলেজ থেকে বের হওয়ার পর থেকে সে লক্ষ্য করছে একটা ছেলে তার পিছু নিয়েছে। ছেলেটা তাকে কিছু বলছেও না, আবার কাছেও আসছে না। রজনী থেমে গেলেই ছেলেটাও থেমে যাচ্ছে। রজনী পেছনে তাকালে ছেলেটা অন্যদিকে তাকাচ্ছে। রজনীর কাছে ভীষণ অবাক লাগছে ছেলেটা এইভাবে তাকে ফলো করছে কেন। এরই মাঝে রাস্তায় একটা ইজি বাইক পেল। রজনী ইজি বাইকে উঠেই নিশ্চিত হলো যে ছেলেটা তার আর পিছু নিতে পারবে না। ইজি বাইক 10 মিনিট পরে গিয়ে থামলো খেয়াঘাটের কাছে। ইজি বাইক থেকে নেমে রজনী খেয়াই উঠলো। অবাক করা ব্যাপার, অন্য আরেকটা নৌকায় সেই ছেলেটাও উঠেছে। রজনী কৌতূহলী হয়ে ছেলেটাকে দেখছে। এইভাবে তার পিছনে আর কারণ কি? খারাপ উদ্দেশ্য থাকলে তো নদীর ওপার থেকে উদ্দেশ্য সাকসেস করতে পারতো, কিন্তু এখন তো তার নিজের গ্রামে প্রবেশ করবে। নিজ গ্রাম থেকে ছেলেটা কি বলবে? নৌকা পার হয়ে একটি দোকান। ছেলেটা দোকানে বসলো আর রজনী ভ্যানের জন্য অপেক্ষা করছে, কিন্তু ভ্যান নেই। দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে হাঁটা শুরু করলো। তাদের গ্রাম থেকে কলেজ যেতে নদী পার হতে হয়। নদীর ওপারেই তাদের বিশাল শহর। রজনীদের গ্রামটাও অনেক বড়, বলা যায় 4 গ্রামের সমান একটা গ্রাম। এক পাড়ায় মানুষ অন্য পাড়ার মানুষদের ঠিকমতো চিনে না, বিশেষ করে মেয়ে বা বাড়ির বউরা চিনে না। গ্রাম হলেও রাস্তাঘাট ভালো, ভ্যান এবং অটো চলাচল করে সারাক্ষণ। এক পাশ থেকে অন্য পাশে মানুষ যানবাহনে যাতায়াত করে। রজনী খেয়াল করলো ছেলেটা এবার তার পিছু পিছু হাঁটছে না, নিশ্চিন্ত মনে এবার বাড়ির দিকে পা বাড়ালো। রাস্তার পাশে সেই দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে ক্যারাম খেলছে কয়েকজন ছেলে। রজনী সেখান থেকেই যাচ্ছিল। রাস্তা ফাঁকা, আশেপাশে কাউকে না দেখে ছেলেগুলো খুব বাজেভাবে টোন করা শুরু করলো। একটা ছেলে বলে উঠলো, মালদা কেডারে। অন্য একটি ছেলে বলল, উত্তরপাড়া থেকে আসে, এইবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে মনে হয়। আরেকজন ছেলে বলল, আরে ভাই এমন মাল তো দেহি নাই আগে। আরেকটা ছেলে বলল, হ ভাই পুরাই আগুন, একদমই কচি। প্রথম ছেলেটি বলল, লাগবো নাকি? অন্য একটি ছেলে বলে উঠলো, লাগলে উস্তাদরে কও, বাড়ি থেকে তুইলা এনা দিব, উস্তাদ এসব কাজে ভালোই পটু আছে। প্রথম ছেলেটি বলল, লাগবে মানে? এসব মাল হাতছাড়া করি কেমনে? একদম টলমলে, ভাবখানা দেখা মনে হইতেছে অহনো মুরখ খোলা হয় নাই। আরেকটি ছেলে বলল, হ ভাই উস্তাদরে আগের দিনই কইছিলাম এই মালের কথা। পরের ছেলেটি বলল, ফোন লাগা তাইলে, উস্তাদ এই মালটা আমার লাইগা তুইলা এনা দিক। প্রথম ছেলেটি বলল, তোর একার লাইগা কেন, সবাই মিলেমিশে ভাগ করে নেই, মজা সবাই নেই। ছেলেগুলা পয়সাচিক হাসিতে গড়িয়ে পড়লো। কেউ বলছে আমি আগে, কেউ বলছে না আমি আগে। একের পর এক বিশ্রী কথা বলেই যাচ্ছে। রজনী একটাবারের জন্য পেছনে ফিরে তাকালো না। দোকানের সামনে থেকে আসার সময় শুধু একটা ছেলের মুখ নজরে পড়েছিল, বাকি ছেলেগুলোর মুখও দেখেনি, শুধু তাদের কথা শুনেছে। রজনী হাঁটার গতি বাড়িয়ে দিতেই অন্য একটা ছেলে বলে উঠলো, আরে ভাই দেখ দেখ, লাল রং করা পেছনে। আরেকজন বলল, আরে ওইটা রং না। সাথে সাথে রজনী তার জামার পেছনে তাকিয়ে দেখলো ইতিমধ্যেই তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। জামার পিছনে দাগ ভেসে উঠেছে। ছেলেগুলো বিশ্রীভাবে হেসে উঠলো। ওদের হাসিতে রজনীর সমস্ত শরীর ঘৃণা আর ভয়ে থরথর করে কেঁপে উঠলো। ভীষণ অপমান লাগলো, তার আত্মসম্মানে এমনভাবে আঘাত লাগলো, ভেতর থেকে বাঁধ ভাঙা কান্না উপচে এসে পড়ছে। একটা মেয়ের জীবনে সব থেকে আত্মসম্মানে লাগা কথাগুলো আজ সে শুনেছে। মেয়েরা কতটা আনসেফ তার নিজের দেশে। মেয়েদের ফাঁকা রাস্তায় পেলে ছেলেরা ভোগের বস্তু মনে করে, এইভাবে উপহাস করে। রজনী বুঝতে পারলো এই মুহূর্তে তার জীবনের সব থেকে বড় অঘটন ঘটতে চলেছে। আশেপাশেও কেউ নেই সাহায্য করার জন্য। তার মাথাটা ভন ভন করে ঘুরছে। তার বাবা বারবার বলে দিয়েছিল সে যেন এদিক সেদিক আসা যাওয়া না করে। এ পাড়ার ছেলেগুলো খুব একটা ভালো নয়, প্রয়োজনে সারাদিন দাঁড়িয়ে থাকবে তবুও যেন একা না আসে। বাবা তাহলে মিথ্যা বলেনি। ভয়ে রজনী আল্লাহকে ডাকছে আর মনে মনে দোয়া ইউনুস পড়ছে। এই মুহূর্তে কেউ যেন ফেরেশতার মতো আসে আর তাকে এই ছেলেগুলোর হাত থেকে রক্ষা করে। বুকের ভেতর কেমন হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার মতো হচ্ছে। পেছন থেকে ছেলেগুলোর বিশ্রীকতার পরিমাণ আরো বহুগুণে বেড়ে গেল। হয়ে চোখ মুখ শুকিয়ে এসেছে, এখনই মাথা ঘুরে পড়ে যাবে এমন একটা অবস্থা। তৎক্ষণাৎ একটা বাইক তার সামনে এসে দাঁড়ালো। রজনীর সাথে সাথে কেঁপে উঠলো। ভাবলো খারাপ ছেলেগুলো তার কাছে চলে এসেছে, এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। যদি কোনো অঘটন ঘটে তাহলে কি হবে? চোখ দুটো পানিতে টলমল করে উঠলো আর মন শক্ত করলো, আর যদি তার কোনো সর্বনাশ হয় তাহলে সে আর চুপচাপ মেনে নেবে না। একটা খুন করে প্রয়োজনে সে নিজে খুন হবে। সে চায় না হেডলাইনের মানুষ এটা দেখুক যে কয়েকজন যুবকের হাতে কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার। সে চায় মানুষ দেখুক ধর্ষিত হয়ে ধর্ষককে খুন করেছে কলেজ ছাত্রী। তার সামনে এসে দাঁড়ানো কালো রঙের বাইকটার দিকে সে তাকালো। বাইকে দুজন ছেলে বসে আছে। পেছনে সেই ছেলেটা বসে আছে যে কলেজ থেকে আসার সময় রজনীকে ফলো করেছিল। তার সামনে হেলমেট মাথায় একটি ছেলে বসে আছে। এরই মাঝে পিছনের ছেলেটি বলে উঠলো, উস্তাদ এই সেই মেয়ে। উস্তাদ শব্দটি রজনীর কর্ণকুহরে কেমন বিশ্রী শোনালো। কিছুক্ষণ আগেই এই উস্তাদ শব্দটা কয়েকবার শুনেছে সে। সামনে বসে থাকা ছেলেটির মাথায় হেলমেট খুললো, এলোমেলো চুলগুলো হাতের আঙুল দিয়ে আছড়ে ঠিক করে নিল। রজনীর বুঝতে অসুবিধা হলো না যে এই ছেলেই তাদের উস্তাদ, যে উস্তাদকে দিয়ে তাকে তুলে আনার কথা বলা হয়েছে। তৎক্ষণাৎ তার মনের মধ্যে একরাশ ঘৃণা জমে গেল। এটা ভেবে যে ছেলেটা এই গ্যাংয়ের লিডার। ছেলেটার নাম প্রান্তিক চৌধুরী, এই গ্রামের ওই ছেলে, তবে ফ্যামিলি সহ শহরে থাকে। বাপদাদার
ভিটা বাড়ি আছে, মাঝে মধ্যে গ্রামে আসে ঘুরতে, পারিবারিকভাবে রাজনীতিতে জড়িত, অত্যন্ত সাহসী, মেধাবী আর তেজি স্বভাবের একটি ছেলে। তবে তার বাবা শান্তশিষ্টভাবে রাজনীতি করছে, কিন্তু প্রান্তিক তার ব্যতিক্রম। সেকেন্ড সেকেন্ডে জ্বলে ওঠে তার শরীর। এমন কোনো দিন নেই যে কারোর সাথে মারামারি করে না। এর কারণও আছে, একবার তার বাবাকে এক পার্টির লোক অকারণে খুব মেরেছিল। তারপর থেকে বাবার সাথে সম্পূর্ণ রাজনীতিতে মন দিয়েছে। পারিবারিক অভিজাত্য, দেখতে সুন্দর, শিক্ষাগত যোগ্যতা, ক্ষমতা সব থাকতেও 28 বছর বয়সী প্রান্তিক চৌধুরী সিঙ্গেল। যদিও এর পেছনে কারণ আছে। প্রান্তিক হাত ঘড়ি ঠিক করে ঘড়ির টাইম দেখলো। শার্টের হাতটা গোটাতে গোটাতে একবার রজনীর মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করলো। বিগত 7টা দিন এই মেয়েটাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় সে। বিগত 7 দিন সারা শহর খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। কলেজের অন্তঃবরণ অনুষ্ঠানে বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। গানে রজনীর ডান্স পারফরমেন্স দেখে ফিদা হয়ে যায় প্রান্তিক। মুগ্ধ হয়ে দেখেছিল রজনীকে। প্রান্তিকের নয়নেও যেন নেশা লেগেছিল রজনীকে দেখার নেশা। নাচের মাঝে রজনীকে খুব প্রাণবন্ত দেখাচ্ছিল, হাসছিল খুব, গালে টুল পড়ছিল। কিছু মেয়ের হাসি এত সুন্দর হয় যে একবার দেখলেই অন্তঃকরণে আজীবনের জন্য গেঁথে যায়। রজনী যখন হাসছিল তখন ওর উষ্ঠদয় দারুণ সুন্দর দেখাচ্ছিল। প্রান্তিক এক ধ্যানে তাকিয়েছিল রজনীর সেই উষ্ঠের পানে। হর্নির চোখ আর ঠোঁট সব মিলিয়ে মনের মাঝে ভালো লাগা নামক এক সিগন্যাল দিচ্ছিল। প্রান্তিক হারিয়ে গেল দূর অজানাই। একটা মেয়ের হাসি তাকে এলোমেলো করে দিল। লাস্ট 7 দিন ঘুম হয়নি তার। হন্নি হয়ে খুঁজেছে। মেয়েটির সুন্দর ঠোঁট দুটো সেকেন্ডে ভেসে আসছিল তার অক্ষিপটে। যে ছেলের ধারণা ছিল এই পৃথিবীতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যাকে সে ভালোবাসতে পারে, সেই ছেলেই এক মুহূর্তে প্রেম নামক ভয়ানক অসুখের অতলান্ততায় হারিয়ে গেল। বিগত 7 দিনে কেউ সন্ধান দিতে পারেনি মেয়েটির। এইভাবে যে মেয়েটিকে এখানে খুঁজে পাবে প্রান্তিক ভাবতেও পারেনি। অষ্টকোনায় মৃদু হাসি ঝুলিয়ে দুলক পানে দৃষ্টি রেখে অস্ফুট স্বরে বলল, থ্যাঙ্কস। যেন এক জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসটা সে খুঁজে পেয়েছে। অষ্টজুড়ে সেই হাসি অব্যত রেখে রজনীর মুখের দিকে দৃষ্টি দিল। রজনীর দিকে তাকিয়ে এই ভয়ে প্রান্তিকের অন্তঃকরণে কেমন কাঁপুনি দিয়ে উঠল। এই প্রথমবার ভয় নামক কিছু প্রান্তিকের আত্মাকে কাঁপিয়ে তুলল। রজনীর চোখে মুখে স্পষ্ট ঘৃণার চাহনি দেখতে পেল। রজনী রাগ আর ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ তাকে বিশ্রী কথা বলা ছেলেগুলোর উস্তাদ তাহলে এই ছেলেটা? ওই ছেলেগুলো এত বিশ্রী আর জঘন্য, তাহলে তাদের উস্তাদটা কতটা বিশ্রী জঘন্য হতে পারে? রজনী আজ প্রমাণ পেয়েছে শুধু সুন্দর চেহারা হলেই মানুষের মন সুন্দর হয় না। অজান্তেই সুন্দর চেহারা ছেলেদের প্রতি জঘন্য এক ধারণা তৈরি হলো রজনীর। প্রান্তিক বুঝতে পারছে না কেন রজনী এভাবে রেগে আছে। এইভাবে পথ আটকে দাঁড়ানোর জন্যই কি রেগে গিয়েছে? প্রান্তিক কেমন বেসামাল হয়ে পড়েছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। পেছনে তাকিয়ে বলল, শ্রাবণ পানি দে তো। শ্রাবণ বাইকে বাঁধানো ব্যাগ থেকে পানি এগিয়ে দিল। প্রান্তিক রজনীর দিকে পানি এগিয়ে দিয়ে বলল, টেক ইট। রজনী বিরক্তিকর চাহনিতে তাকিয়ে আছে। জুতা মেরে গরুদান দেখে অবাক হচ্ছে। প্রান্তিক আবারও বলল, তোমাকে নার্ভাস দেখাচ্ছে, তুমি আমার ছোট হবে তাই তুমি করেই বললাম। এই পানি কেউ খায়নি, একদম ইনটেক। আমি সবসময় সাথে পানি রাখি, তোমাকে নার্ভাস দেখে দিচ্ছি। রজনীর কি বলা উচিত বুঝে উঠতে পারছে না। নিজেকে কন্ট্রোল করে বলল, লাগবে না। প্রান্তিক বুঝলো রজনী তার থেকে পানি নিতে চাইছে না। নিচের ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভেবে বলল, তোমার বাবার নাম কি? রজনী সন্দিহানভাবে প্রশ্ন ছুড়ে দিল, কেন? প্রান্তিক বলল, আমি ওই গ্রামের ওই ছেলে তাই জানতে চাইছি। রজনী বলল, ও। প্রান্তিক আবারও বলল, তোমার বাবার নাম? রজনী বলল, কে কেন? প্রান্তিক বলল, ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার লাগবে তাই জানতে চাইছি। রজনী বলল, কেন লাগবে? প্রান্তিক বলল, আচ্ছা তোমার নাম কি? রজনী বলল, কি করবেন? প্রান্তিক এবার ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলল, শ্বশুর বাড়ি বানাবো। তোমার বাবার জামাইয়ের তো রাইট আছে তার শ্বশুর আর শ্বশুরের মেয়ের নাম জানার, তাই না? রজনী এই ছেলেটার সাথে কথা বলতেও ঘৃণা করছে। শুধু মানসম্মান বাঁচানোর জন্য ভয়ে ভয়ে কথা বলছে। প্রান্তিক বুঝতে পারছে রজনী ক্রোধান্বিত, চোখ মুখে রাগ আর ঘৃণা উপচে পড়ছে, কিন্তু ভয় পাচ্ছে বলে তাকে সহ্য করছে। প্রান্তিক অত্যন্ত মেধাবী ছেলে, সাথে বিচক্ষণ। কেউ তার সাথে কেমন ভঙ্গিতে কথা বলছে চোখ দেখেই বলে দিতে পারে। রজনীর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? আমি কি ডিস্টার্ব করছি তোমাকে? রজনী বলল, না। প্রান্তিক বলল, এই কথাটা মনের বিরুদ্ধে বললে এই বিরক্তির কারণ খুঁজে বের করতে প্রান্তিক চৌধুরীর 2 মিনিটও লাগবে না। রজনী বলল, আমি কি করতে পারি? প্রান্তিক বলল, অফকোর্স, বাট নামটা বলতে হবে, নাম বললেই যেতে পারবে। রজনী বলল, রজনী আমার নাম। প্রান্তিক বলল, ওয়াও, মাই ফেভারিট ফ্লাওয়ার রজনীগন্ধা। রজনী সেখান থেকে হাঁটা দিল। প্রান্তিক ডেকে বলল, এই যে রজনীগন্ধা, এত পথ হেঁটে যাবে কি করে? রজনী পেছনে তাকালো না। প্রান্তিক শ্রাবণকে বলল, বাইক নিয়ে যা, ইজি বাইক ডেকে নিয়ে আই। শ্রাবণ চলে গেল। প্রান্তিক রজনীর জামার পেছনে খেয়াল করলো। গায়ের শার্ট খুলে রজনীর সামনে গিয়ে দাঁড়ালো। রজনী আতঙ্কে কেঁপে উঠলো শার্ট খোলা দেখে। শার্টের নিচে সাদা গেঞ্জিও আছে। প্রান্তিকের দৃষ্টি রজনীর ঠোঁটের দিকে নিবদ্ধ। রজনী বুঝতে পারলো প্রান্তিক তার ঠোঁটের দিকেই তাকিয়ে আছে। এবার প্রান্তিক হেসে দিয়ে বলল, এত ভয়? কখনো ভয় দেখছি, কখনো রাগ, কখনো ঘৃণা, বাট হোয়াই? বলে শার্টটা রজনীর পেছনে বেঁধে দিল। রজনী এই ঘটনার জন্য একদম প্রস্তুত ছিল না। সে ভেবেছিল অন্য কিছু। রজনী বিস্ময়বোধনে দেখছে প্রান্তিকের ভালো সাজার অভিনয়। কতগুলো নোংরা জানোয়ারদের পেলে রেখেছে। তাকে বিছানায় নিতে যারা জঘন্য কথা বলছে এবং যার সাহায্য বিছানায় নেবে তার এমন নারীদের প্রতি মারাত্মক রেসপেক্টে রজনীর কাছে আরো জঘন্য লাগছে। সত্যি বলতে এসব সে হজম করতে পারছে না। থুতু ছুঁড়ে মারতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে, অমানুষ জানোয়ার, এভাবে ভালো মানুষের মুখোশ পড়লে কি ভালো হতে পারবি? আমার জীবনের দেখা সব থেকে ঘৃণিত মানুষ তুই। রজনী প্রান্তিকের শার্ট খুলে ফেলার চেষ্টা করতে প্রান্তিক রজনীর হাত চেপে ধরলো। প্রান্তিকের হাতের স্পর্শে ঘৃণায় ওর শরীর
রিরি করে উঠল। রজনীকে স্পর্শ করা মাত্রই প্রান্তিকের শরীর ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। এর আগে কোনো নারী স্পর্শ প্রান্তিককে এভাবে কাঁপাতে পারেনি। হাত চেপে ধরার সাথে সাথে রজনীর কোমরেও প্রান্তিকের হাত লেগে গেল অসাবধানতায়। ভয়ানক এক অনুভূতির সৃষ্টি হলো। একটা মেয়ের স্পর্শ এত ভয়ানক হতে পারে? রজনী তড়িৎ গতিতে সরে দাঁড়ালো। প্রান্তিক বুঝতে পারলো তার স্পর্শ মেয়েটা ভালোভাবে নেয়নি। এটা ভেবে প্রান্তিক মনে মনে শান্তি বোধ করলো। সেই ম্যাজিশিয়ান মেয়ে সে পেয়ে গিয়েছে। কেননা প্রান্তিক চৌধুরীর কাছে আসার জন্য মেয়েরা কত সস্তা কাজ করে, সেখানে একটা বাচ্চা টাইপ মেয়ে হয়ে কিনা তার স্পর্শতে বিরক্ত বোধ করলো। আনমনে বলল, ইউ আর রিয়েলি গ্রেট রজনীগন্ধা। রজনী আবারও শার্টের গিট খোলার চেষ্টা করতেই প্রান্তিক বলল, আই থিঙ্ক শার্টটা খোলা ঠিক হবে না। কেন ঠিক হবে না আমি ডিটেলসে বলতে পারছি না। এসব বিষয়ে তোমার সাথে খোলামেলা আলোচনা করলে তুমি লজ্জা পাবে। তবুও যদি তুমি ঘাওড়ামি করে খুলতে চাও তাহলে তোমাকে আমার ডিটেলসে বোঝাতে হবে। এর মাঝে একটি অটো এসে থামলো। শ্রাবণ ওই অটোটা পাঠিয়েছে। প্রান্তিক প্যান্টের পেছন পকেট থেকে মানিব্যাগ বের করে অটোওয়ালাকে 100 টাকা বের করে দিল। অটোওয়ালা বলল, ভাঙতে নাই বাজান। প্রান্তিক বলল, দিতে হবে না, নিয়ে নিন। অটোওয়ালার চোখ মুখ আনন্দে চকচক করে উঠল। 15 টাকার পথ 100 টাকা পেলে কে না খুশি হয়। রজনী চুপচাপ দাঁড়িয়ে দেখছে আর ভাবছে, মানুষ এত ওভার অ্যাক্টিং কিভাবে করে। শেষমেশ এই ছেলে ঠিক করা অটোতে উঠতে হবে। এই মুহূর্তে না তার উঠে উপায় নেই। চুপচাপ অটোতে উঠে গেল। রজনী অটোতে উঠে চলে গেলে শ্রাবণ চলে এলো। শ্রাবণ এসে বলল, ভাই ভাবি চলে গিয়েছে। প্রান্তিকের মুখাবয়ব এমন কঠিন রূপ ধারণ করলো। গায়ে সাদা রঙের গেঞ্জি টেনে ঠিকঠাক করে বলল, সিগারেট আর লাইটার তার ড্রেস। শ্রাবণ লাইটার আর সিগারেট এগিয়ে দিল। প্রান্তিক সিগারেট জ্বালালো। নাক দিয়ে গোল গোল করে ধোঁয়া ছেড়ে হুঙ্কার দিয়ে বলল, রজনী ফুল আমার উপর এত ক্রোধান্বিত কেন? শ্রাবণ বলল, ভাই এটাই তো বুঝলাম না। দেখে মনে হলো অনেক আগে থেকেই চিনে আপনাকে, যেন এক জনমের শত্রুতা। চোখে মুখে আপনার উপর বিষাক্ত কিছু দেখলাম। প্রান্তিক বলল, রজনী ফুলের আমার প্রতি এমন ধারণা হওয়ার কারণ কি? রজনী ফুলে তো কাটা নেই, আছে শুধু সুবাস। আমি রজনী ফুলের সুবাস চাই, এমন কাটা নয়। খোঁজ লাগা কি কারণে রজনী ফুল এমন রেগে আছে। শ্রাবণ বলল, জি ভাই টেনশন করবেন না, ভাবির রাগ করার কারণ খুঁজে বের করবো। তবে একটা নিউজও আছে, শুনলে আপনি আগুন লাগাই দিবেন। প্রান্তিক বলল, এমন অঘটনের কারণই তো বুঝলাম না। আকাশ পাতাল তন্ন তন্ন করে খুঁজে বের করে রজনী ফুলের ক্রোধান্বিত হওয়ার কারণ, সেই কারণ খুঁজে বের করে আমি দুনিয়া থেকে ভ্যানিশ করে দেবো সেই কারণ, যে কারণে রজনীগন্ধা রাগ করে। ওই ফুলে আমি সুবাস চাই, ওই সুবাসে আমি মাতোয়ারা। রজনীগন্ধা তোমার ঘৃণাভরা দৃষ্টিতে আমি মৃত, তোমার নেশায় আমি জীবিত। তো ধন্যবাদ সবাইকে, নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই বলে দিন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পার্ট কন্টিনিউ করবো ইনশাল্লাহ।